বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতে যে সিলেবাসে আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এ ভেসেল কন্টেন্স 10 লিটার্স ওয়াটার অ্যান্ড অ্যানাদার ভেসেল কন্টেন্স 10 লিটার্স মিল্ক। ফ্রম ফার্স্ট ভেসেল 1 liter water is withdrawn and mixed with the milk of second vessel. Then 1 liter of mixture from the second vessel is poured into the first vessel. Now find the ratio of water and milk of both the vessels. কি বলেছে, একটা পাত্রের মধ্যে 10 লিটার ওয়াটার আছে। আমি এখানটা একটু ছোট করে এঁকে দিচ্ছি বোঝার সুবিধের জন্য। এই একটা পাত্র যেখানে শুধু ওয়াটার আছে 10 লিটার, এবং এই আর একটা পাত্র যেখানে 10 লিটার মিল্ক আছে। ফ্রম ফার্স্ট ভেসেল, প্রথম পাত্র থেকে 1 লিটার ওয়াটার ইজ উইথড্রন, এখান থেকে 1 লিটার জল তুলে নেওয়া হলো, অ্যান্ড মিক্সড উইথ দ্য মিল্ক অফ সেকেন্ড ভেসেল, সেকেন্ড ভেসেলে মিল্কের সঙ্গে মেশানো হলো। আচ্ছা, 10 লিটার ওয়াটার ছিল, এখান থেকে যদি 1 লিটার ওয়াটার তুলে নাও তাহলে এখানে ওয়াটার এখন কত থাকবে? 9। এই ওয়াটারটা বলেছে এখানে যদি ঢেলে যাও তাহলে এই পাত্রে ওয়াটার এখন হবে 1 আর মিল্ক আগে ছিল 10, অর্থাৎ ওয়াটার আর মিল্কের রেশিও 1:10। যখন 1 লিটার এখান থেকে তোলা হলো জল, তুলে এখানে 1 লিটার জলটা ঢেলে দেওয়া হলো। এরপরে এই যে মিশ্রণটা হলো দ্বিতীয় পাত্রে ওয়াটার আর মিল্ক 1:10, এখান থেকে 1 লিটার মিশ্রণ এর মধ্যে দেওয়া হলো। এখান থেকে 1 লিটার মিশ্রণ প্রথম মিশ্রণের মধ্যে ঢাললে প্রথম মিশ্রণে মিল্ক আর ওয়াটারের রেশিও এবং দ্বিতীয় মিশ্রণে ওয়াটার আর মিল্কের রেশিও কত হবে তোমাকে বলতে হবে। চলো অঙ্কটা কিভাবে করা যায় সেটা দেখে নিই। প্রথমেই আমরা কি করব, প্রথম পাত্রে 10 লিটার জল থেকে 1 লিটার জল তুলে দ্বিতীয় পাত্রে ঢালা হলো। আমরা এই জিনিসটাই লিখব। প্রথম পাত্রে, দেখো ডেসক্রিপটিভ অঙ্কে লেখাটাই আসল অঙ্ক, আমরা এটা করে দিতে পারবো আমরা যেভাবে এমসিকিউ করি, কিন্তু ওইভাবে করলে তো হবে না, তোমাকে ডেসক্রিপটিভ পুরো লিখতে হবে, তাই লেখাটাকে একটু সাবধানে করো। প্রথম পাত্রে 10 লিটার জল থেকে দ্বিতীয় পাত্রে তুলে দ্বিতীয় পাত্রে ঢাললে জল থেকে 1 লিটার জল তুলে, এখানে 1 লিটার কথাটা লিখবে, 1 লিটার জল তুলে দ্বিতীয় পাত্রে ঢাললে দ্বিতীয় পাত্রে জল ও দুধের অনুপাত হবে, জল ও দুধের অনুপাত হবে, দেখো দ্বিতীয় পাত্রে জল ছিল না, জল ঢাললে 1, আর মিল্ক তো আগে থাকতে 10 ছিলই, তাহলে জল আর দুধের অনুপাত হবে 1:10। এবারে দ্বিতীয় পাত্র থেকে 1 লিটার আমি তুলে প্রথম পাত্রে মেশাবো। আমি দেখব দ্বিতীয় পাত্র থেকে যখন আমি 1 লিটার তুলছি তখন দ্বিতীয় পাত্রে এই 1 লিটারের মধ্যে কতটুকু জল আর কতটুকু দুধ বের হয়ে আসছে। বোঝা গেছে? দেখো এখন তো এর মধ্যে ওয়াটার আর মিল্ক 1:10, তাহলে আমি যখন এখান থেকে 1 লিটার তুলে আবার এখানে ঢালবো, এই যেটা 1 লিটার তুলবো তার মধ্যে জলও থাকবে দুধও থাকবে। আমি দেখব ওই 1 লিটারের মধ্যে কতটুকু জল আছে আর কতটুকু দুধ আছে। তাহলে আমি লিখব দ্বিতীয় পাত্রে 1 লিটার মিশ্রণে, যেটা আমি তুলছি এখন সেটা মিশ্রণ হয়ে গেল, 1 লিটার মিশ্রণে জলের পরিমাণ কত, দেখো রেশিও আছে 1:10, তাহলে আমি লিখব 1/10 + 11, 1/11 লিটার, এবং দুধের পরিমাণ 10/10 = 11, অর্থাৎ 10/11 লিটার।
তাহলে দ্বিতীয় পাত্রে 1 লিটার যে মিশ্রণ থাকছে সেই 1 লিটারের মধ্যে জলের পরিমাণ হবে 1/11 এবং দুধের পরিমাণ হবে 10/11 লিটার। এবার দ্বিতীয় পাত্র থেকে 1 লিটার মিশ্রণ তুলে নিলে এতে জল ও দুধের অনুপাত, দেখো চেয়েছে এতেও কত হবে, এতেও জল আর দুধের অনুপাত কত হবে। আমি দেখলাম যে এখান থেকে যদি 1 লিটার তুলে নিই তাহলে এই দ্বিতীয় পাত্রে জল আর দুধের অনুপাত কত হবে। দ্বিতীয় পাত্র থেকে 1 লিটার মিশ্রণ তুলে নিলে এতে জল ও দুধের অনুপাত হবে দেখো এখানে কি হচ্ছে, টোটাল 1 লিটার আমি তুলছি, এখানে ছিল জল ছিল 1, এবার ওই 1 লিটারের মধ্যে আমি জল 1/11 পাচ্ছি। বোঝা গেছে দ্বিতীয় পাত্রে 1 লিটার মিশ্রণ যেটা তুলছি তার মধ্যে 1/11 লিটার কিন্তু জল আছে। এখানে জল ছিল 1, সেটা লিখলাম। এখান থেকে জল তোলা হয়েছে 1/11, তাহলে এখন জল থাকবে এটা ইস্টু এখানে মিল্কের পরিমাণ ছিল 10, সেখান থেকে মিল্ক বের হয়ে গেছে 10/11 লিটার। আমি যদি এটাকে বার করে দিই তাহলে এখন মিল্ক থাকবে এটা মাইনাস এইটা। তাহলে এই রেশিওটাকে করো, 11 × 11 - 1 10/11 ইস্টু 11 × 10 = 110 - 10, 110 থেকে 10 বাদ দিলে 100/11। এই 11 কেটে যাও, শূন্যটা কাটলে এটা হবে 1:10। এটা একটা উত্তর যেখানে বলা হলো যে দ্বিতীয় পাত্রে 1 লিটার মিশ্রণ তুলে নিলে এতে জল ও দুধের অনুপাত কত হবে। আর একটা প্রশ্ন আছে যে প্রথম পাত্রে এই জল ও দুধের অনুপাত কত হবে। দেখো আবার দ্বিতীয় পাত্রের 1 লিটার মিশ্রণ থেকে, মানে দ্বিতীয় পাত্রের 1 লিটার মিশ্রণ প্রথম পাত্রে ঢাললে প্রথম পাত্রে জল ও দুধের অনুপাত কত হবে। জল ও দুধের অনুপাত হবে সমান, দেখো প্রথম পাত্রে 9 জল ছিল, 1 জল তুলে নেওয়ার পর 9 জল ছিল। এখন 1 লিটারের মধ্যে 1/11 লিটার যে জলটা সেটা এখানে ঢালা হলো। এখন জলের পরিমাণ এটা। প্রথম পাত্রে কিন্তু প্রথমে দুধ ছিল না, তাই এখান থেকে যে দুধটা তুমি এইখান থেকে তুললে সেটা প্রথম পাত্রে ঢালতে হবে। তাহলে প্রথম পাত্রে এই 10/11 লিটার মাত্র দুধ থাকবে। বোঝা গেছে, জল ছিল 9, এই 1/11 যেটা এখান থেকে বেরিয়েছিল সেই জলটা এখানে এলো, এই 10/11 দুধ যেটা এইখান থেকে বেরিয়েছিল সেটা প্রথম পাত্রে ঢালা হয়েছে। বোঝা গেছে, আর কিছু না। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 9 11 99 + 1 100/11, আর এটা আছে 10/11। তাহলে রেশিওটা হবে, এখান থেকে একটা শূন্য কাটো, 10:1। অর্থাৎ প্রথম পাত্রে জল ও দুধের অনুপাত 10:1, আর দ্বিতীয় পাত্রে জল ইস্টু দুধ 1:10। এই দুটো উত্তর বেরোচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা এইটা। পরের প্রশ্ন, ইন এ পার্টনারশিপ A invests 1/6 of the capital for 1/6 of the time, B invests 1/3 of the capital for 1/3 of the time, and C invests the rest of the capital for the whole time. Find the share of B in a profit of ₹4,600. একটা পার্টনারশিপে বিজনেসে এ মূলধনের 1/6 অংশ মোট সময়ের 1/6 অংশের জন্য খাটিয়েছে, বি মূলধনের 1/3 অংশ মোট মূলধনের 1/3 অংশ 1/3 সময়ের জন্য খাটিয়েছে, এবং সি বাকি মূলধন সমস্ত সময়ের জন্য খাটিয়েছে। তাহলে 4,600 টাকা যদি মোট লাভ হয় সেখানে বি এর কত টাকা লাভ হয়েছে। দেখো অঙ্কটা এক্স বা ওয়াই বা শুধু এক্স ধরে করা যেতে পারে, কিন্তু শুধু এক্স বা শুধু ওয়াই ধরে করলে ক্যালকুলেশন কিন্তু অনেকটা সময় নষ্ট করবে। এখানে ক্যালকুলেশনে যদি তোমার সময় নষ্ট হয় তাহলে
7 নম্বর করেও যদি অঙ্ক দেয় এক একটা, তাহলে 7 14 98 মানে 14 পিস মতো অঙ্ক থাকবে। ধরে নেওয়া যায় যে তোমাদের 14 থেকে 15 অঙ্ক এখানে করতে হবে। তাহলে 14 অঙ্ক তোমাকে 90 মিনিটে করতে গেলে ক্যালকুলেশন যতটা সম্ভব কম করতে হবে। তাই আমরা এটাকে কি করব জানো, দেখো এখানে 1-এর 6 আছে, এখানে 1-এর 3 আছে। আমি ফ্র্যাকশানগুলো মনে মনে দেখে নেব। 1-এর 6 আর 1-এর 3, এই 1-এর 6 আর 1-এর 3 যদি ইনভেস্টমেন্ট এ আর বি করে তাহলে বাকি কত থাকবে? 1 প্লাস 1 মাইনাস 1-এর 6 প্লাস 1-এর 3। এটা এ আর বি ইনভেস্ট করেছে। এটা যদি সরল করো তাহলে এখানে 6 লসাগু হবে 1 প্লাস 2, অর্থাৎ এটা 3-এর 6, 3-এর 6কে কাটলে 1-এর 2। তাহলে সি এর ইনভেস্টমেন্ট হবে 1 মাইনাস 1-এর 2 সমান 1-এর 2। এই ক্যালকুলেশনটা জাস্ট মনে মনে করা। আমি এটাকে কেন দেখাতে চাইলাম, এই যে হরেতে যে সংখ্যাগুলো আসছে, এর ক্ষেত্রে 6, বি এর ক্ষেত্রে 3 এবং সি এর ক্ষেত্রে 2, এই 3, 6, 2-এর লসাগুটা মনে মনে বার করে নাও। 3, 2 আর 6-এর লসাগু হচ্ছে 6। মনে করো মূলধনের পরিমাণ 6x টাকা। এটা করলে তোমার ক্যালকুলেশন কিন্তু সুবিধে হবে। আমি মনে করি শুধু x ধরার বদলে এটাকে মূলধনের পরিমাণটা 6x ধরে নাও। $6x টাকা এবং সময় 12 মাস। 12 মাস কেন, তুমি 24 মাসও ধরতে পারো, কিছু আসে যায় না। সাধারণত 1 বছর 2 বছর 3 বছর এরকম হয়। তুমি এমন একটা ফিগার ধরো যে ফিগারটাকে 3 দিয়ে 6 দিয়ে এবং 2 দিয়ে কাটা যাবে। তুমি 6ও ধরতে পারতে, কিছু আসে যেত না। কিন্তু 3, 6, 2 এটা দিয়ে কাটা যাবে এরকম একটা ফিগার মাস তুমি ধরো। তুমি যা খুশি ধরতে পারো, ওই যেটা ধরবে সেটা নিয়ে তুমি ক্যালকুলেশন স্টার্ট করো। দেখো মূলধনের পরিমাণ 6x টাকা এবং সময় 12 মাস। বলেছে এ 1-এর 6 ইনভেস্ট করেছে। এ ইনভেস্ট 1/6 অফ দ্য ক্যাপিটাল। এই যে ক্যাপিটাল যেটা মূলধন আছে তার 1-এর 6 অংশ এ ইনভেস্ট করেছে 1-এর 6 সময়ের জন্য। টোটাল সময় 12, এর 1-এর 6 মানে কত? 12কে 1-এর 6 দিয়ে গুণ করলে 2 মাস। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব এর মোট মূলধনের 1-এর 6। দেখতে পাচ্ছ এটা কাটলে x টাকা খাটে যা সময় আছে তার 1-এর 6। 12 টোটাল সময় আছে তার 1-এর 6। 12-র 1-এর 6 মানে কত? 2 মাস। এটা এরকম করে করার দরকার নেই, বিচ্ছিরি লাগবে। খাটে 2 মাস। দেখো 2 মাসে খাটে x টাকা। অতএব যদি আমি বলি এর 1 মাস হিসেবে মূলধন কত, এর 1 মাস হিসাবে মূলধন সেটা হবে 2x টাকা। কেন? দেখো এটা মানে কি, 1 মাস হিসেবে মূলধন মানে কি, তুমি x টাকা ব্যবসায় খাটিয়েছো, 2 মাস ধরে টাকাটা খাটছে। আমি বললাম না না আমাকে 1 মাসেই খাটাতে হবে, তাহলে তোমাকে দ্বিগুণ পরিমাণ টাকা কিন্তু রাখতে হবে। যদি 3 মাস খাটে x টাকা x টাকা x টাকা এইভাবে 3 মাস খাটে, 3 মাসে তুমি 3x দিচ্ছ। আমি বললাম না আমাকে একবারই খাটাতে হবে, 1 মাসে খাটাবো টাকাটা। সেই নিয়ে 3 মাসে যে পরিমাণ টোটাল টাকা খাটতো সেটাকে 1 মাসে খাটাতে গেলে ওই 3 দিয়ে xকে তুমি গুণ করো, অর্থাৎ 3x টাকা। তেমনই এর ক্ষেত্রে 2 মাসে x টাকা খাটছে, অর্থাৎ প্রতি মাসে x টাকা করে 2 মাস কেটেছে। 2 মাসে মোট কত টাকা খাটছে? 2x টাকা। আমি যদি বলি তোমাকে 1 মাসেই মূলধন হবে, তখন এই 2x টাকাটাকে 1 মাসের জন্য খাটাতে হবে। বোঝা গেছে? একই রকমভাবে আমরা বি এর কেসটা দেখে নেব। বি কি বলেছিল? 1-এর 3 মূলধন। দেখো 6x মূলধন, তার 1-এর 3 মানে কত? 6x গুণিতক 1-এর 3 কাটলে হবে 2x। তাহলে বি এর 2x টাকা খাটে কত মাস? সময়ের 1-এর 3। 12 হচ্ছে মোট সময়, তার 1-এর 3। 12কে 1-এর 3 দিয়ে গুণ করলে হয় 4 মাস। তাহলে বি এর 2x টাকা খাটে 4 মাস। তাহলে 1 মাস হিসেবে মূলধন কত? ঠিক আগে এর মতো 4 মাসে প্রতি মাসে 2x টাকা করে খাটছে। আমি 1 মাস হিসেবে মূলধন হবে 4কে এই 2 দিয়ে গুণ করে বলবো 8x টাকা। তাহলে বি এর 1 মাস হিসেবে মূলধন সমান 8x টাকা। এবার সি এর ক্ষেত্রে কি বলেছে?
সি এর ক্ষেত্রে কত মূলধন পড়ে থাকলো, দেখো মোট মূলধন ছিল 6x, সেখান থেকে এ এর x টাকা মূলধন কেটেছে আর বি এর 2x টাকা মূলধন কেটেছে। তাহলে সি এর ক্ষেত্রে 6x মাইনাস 3x সমান 3x টাকা। বোঝা গেছে সি এর মূলধন কি বলেছিল সি ইনভেস্ট দ্য রেস্ট অফ দ্য ক্যাপিটাল, বাকি যে ক্যাপিটাল বা মূলধন থাকছে সেটা সি খাটিয়েছে। বাকি কত, মোট 6x হচ্ছে ক্যাপিটাল, সেখানের মধ্যে এ খাটিয়েছে x টাকা, বি খাটিয়েছে 2x টাকা, অর্থাৎ x প্লাস 2x 3x টাকা ওরা দুজনে মিলে খাটিয়েছে। 6x থেকে 3x বাদ দিলে বাকি 3x টাকা সি খাটাবে। তাহলে সি এর 3x টাকা খাটে কত মাস, ও বলেছে পুরো সময়ের জন্য খাটে, ক্যাপিটাল ফর দ্য হোল টাইম মানে 12 মাসের জন্য। একই রকমভাবে আমরা বার করব যে সি এর 1 মাস হিসেবে মূলধন কত। হাতের লেখার যা ছিরি, 1 মাস হিসেবে মূলধন কি বলেছিলাম, টাকার সঙ্গে এটাকে গুণ করব, 12 × 3 সমান 36x টাকা হয়েছে। তাহলে এবার যে 1 মাস হিসেবে যে মূলধনগুলো পেলাম, আমরা এবারে মূলধনের অনুপাত বার করব। অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত, এ বি ও সি এর মূলধনের অনুপাত এর মূলধন দেখো 1 মাস হিসেবে মূলধন কত বেরিয়েছে 2x, বি এর 1 মাস হিসেবে মূলধন কত বেরিয়েছে 8x এবং সি এর 1 মাস হিসেবে মূলধন বেরিয়েছে 36x। সব এক্সগুলোকে কেটে দাও, 2 দিয়ে যদি কাটো 1:4:18, এটা হলো মূলধনের অনুপাত। কিন্তু আমাদেরকে বার করতে হবে লভ্যাংশ কত, অর্থাৎ লভ্যাংশের অনুপাত। একটা জিনিস তোমাকে এখানে লিখতে হবে, যেটা যে সমান সময়ের জন্য যদি একই সময়ের জন্য সবার টাকা কাটে, মানে 12 মাস টোটাল টাইম, 12 মাসকে বেস করে কারো 2 মাস কেটেছে, কারো 3 মাস কেটেছে ইত্যাদি, কিন্তু 12 মাসকে বেস করে আমাদের যদি লভ্যাংশ হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে যদি লভ্যাংশ বণ্টিত হয়, তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। কেন? দেখো এই পার্টনারশিপের অঙ্ক যখন আমরা শর্টকাটে করি তখন পি ইজ ইকুয়াল টু আইটি এই ফর্মুলা ইউজ করি, যেখানে পি মানে হচ্ছে প্রফিট, আই মানে ইনভেস্টমেন্ট, টি মানে টাইম। যদি সবার ক্ষেত্রে টাইমটা ইকুয়াল হয়, মনে করো সেটা হচ্ছে 1, যদি সেটা হয় সবার ক্ষেত্রে 1 থাকবে, তখন দেখো পি ইজ ইকুয়াল টু আই হয়, অর্থাৎ প্রফিট এবং ইনভেস্টমেন্ট, লাভ এবং মূলধন সমান হবে। কন্ডিশন হচ্ছে টাইমটা ইকুয়াল হতে হবে। সেই জিনিসটা এখানে তোমায় লিখতে হবে, যেহেতু একটু ডেসক্রিপটিভে অঙ্ক করছো। তোমাকে কি লিখতে হবে, যেহেতু সমান সময়ের জন্য মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমান, তাই তাদের লভ্যাংশের অনুপাত সমান এই অনুপাতটাই, কারণ এটাই হচ্ছে মূলধন অনুপাত, যেহেতু সমান সময়ের জন্য তাই লভ্যাংশের অনুপাত হবে 1:4:18। আবার বলছি সমান সময় কি করে বুঝছি, একটা নির্দিষ্ট সময়ের পরে যে 4,600 টাকার লাভ হয়েছে সেটা বণ্টিত হবে। এই না ব্যবসা শুরু করলাম, 1 মাস পর ও ছেড়ে দিচ্ছে বলে আমি এক্ষুনি বুঝতে পারবো যে ব্যবসায় কত লাভ হবে, ওকে টাকা দিয়ে দেবো। একটা সময়, সেটা 12 মাস হতে পারে, 2 বছর হতে পারে, তারপরে গিয়ে যে লাভটা হবে সেই লাভটা যেহেতু বণ্টিত হয়, তাই সময়টা একটা ফিক্সড, সময় ফিক্সড হলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিওটা ইকুয়াল হয়। তাহলে দেখলাম লভ্যাংশের অনুপাত 1:4:8, অর্থাৎ এ যদি 1 টাকা পায়, বি পাবে 4 টাকা, সি পাবে 18 টাকা। আমি এখানে লিখব অতএব 4,600 টাকা লভ্যাংশ থেকে বি পাবে, ওটাই চেয়েছে, লভ্যাংশ থেকে বি পাবে সমান 4,600 গুণিতক বি মানে হচ্ছে মাঝখানের ফিগারটা 4 বাই আনুপাতিক সমষ্টি 18 আর 4 22 থেকে 23, এটা কাটলে 800 টাকা।
এটা উত্তর, কিন্তু এখানে এই যে 23টা বার করলে সেটা এখানে দেখিয়ে দিতে হবে, লিখতে হবে অনুপাতের যোগফল। যেহেতু অনুপাতের যোগফল সমান 1 + 4 + 18 সমান 23, এটা দেখাতে হবে। বোঝা গেছে? পরের প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় তোমাদের বলে দিই, বর্তমান পরিস্থিতিতে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের বইয়ের অভাব পূরণ করার লক্ষ্যে আমি একটা ই-বুক তৈরি করেছি। পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন WBCS মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেন ইত্যাদি পরীক্ষায় যে সমস্ত অঙ্ক এসেছিল শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের যথাযথ সমাধান পাবে এই বইতে। এতে করে তোমাদের প্রশ্ন সম্বন্ধে ধারণা তৈরি হবে, তেমনি চাকরি পরীক্ষার ডেসক্রিপটিভ ম্যাথ কিভাবে করতে হয় তাও জানতে পারবে। সম্পূর্ণ সমাধান আছে, 250টা প্রশ্নের মধ্যে 200টা আমি করে দিয়েছি, 50টা প্র্যাকটিস সেট থাকছে, তোমরা প্র্যাকটিস করবে। আমি কিছুদিন পরে সেটাও সমাধান করব, কিন্তু আগে তোমাদেরকে সেখান থেকে প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন ইংরেজিতে আছে এবং সমাধানটা পুরোপুরি বাংলায় করে দেওয়া আছে, যেভাবে আমি এখন করছি। 1.30 MBর এই বইতে মোট পাতার সংখ্যা 106। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। 3 প্রশ্নে বলেছে, বাই সেলিং 5 articles per rupee a man makes a profit of 8% on cost. Find the gain or loss in percent if he would sell 6 articles per rupee. কি বলেছে? টাকায় 5টি বস্তু বিক্রি করে একটা লোকের 8% প্রফিট হলো, তাহলে টাকায় 6টা জিনিস বিক্রি করলে তার কত % লাভ বা লোকসান হবে? খুব সোজা প্রশ্ন। কি বলেছে? 5টা জিনিস 1 টাকায় বিক্রি করেছে, তাহলে আমি এখানে লিখতে পারি 5টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা, এখানে বলে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য 1-এর 5 টাকা। আবার বলেছে 6টি জিনিসের বিক্রয় মূল্য, দেখো 6টা আর্টিকেল 1 টাকায় বিক্রি করেছে, 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1-এর 6 টাকা। যখন একটা জিনিসের বিক্রয় মূল্য 1-এর 5 বলেছিল তখন বলেছে প্রফিট হয়েছে 8% অন কস্ট, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয় প্রফিট হবে 8 টাকা, অর্থাৎ বিক্রি করব 100 + 8 সমান 108 টাকা। বোঝা গেছে? দেখো আমি একটা জিনিস বিক্রি করেছি 1-এর 5 টাকা, আমি লিখব প্রশ্নানুসারে এই একটা জিনিস আমি বিক্রি করে আমার লাভ হয়েছে। একটা জিনিস বিক্রি করেছি কত টাকায়? 1-এর 5 টাকা। 1-এর 5 টাকায় বিক্রি করে আমার লাভ হয়েছে। লাভটা কি হয়েছে? বলেছে প্রফিট অন 8% অন কস্ট, ক্রয় মূল্যের উপরে 8% লাভ হয়েছে। আমি এখানে লিখব ক্রয় মূল্যের, এই যে 1-এর 5 টাকা যে টাকায় বিক্রি করেছি সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে 8% লাভ, বা ক্রয় মূল্য যা হবে তার 108%। দেখো এটা কেন লিখলাম? ক্রয় মূল্য তো 100, যখন 8% লাভ করবে তখন 100 + 8 108% হবে, অর্থাৎ যা ক্রয় মূল্য থাকবে তার 108%-এর জিনিস যদি বিক্রি করো তাহলে কিন্তু তোমার 8% প্রফিট থাকবে। আমি যেহেতু একটা জিনিস 1-এর 5 টাকায় বিক্রি করেছি, তাই এই 1-এর 5 টাকাটা হচ্ছে যে টাকাটা ক্রয় মূল্য আছে তার 108%-এর সঙ্গে সমান। বোঝা গেছে? তাহলে এটা 1-এর 5 টাকা ছিল, তাহলে 1 টাকা সমান কত হবে? ক্রয় মূল্যের 108% এদিকে ছিল, যাই 1 করলাম, 5টা এদিকে ক্রস গুণ করো, 108 × 5%। আমাকে কি বার করতে হবে? এই যে 1-এর 6 টাকায় বিক্রি করেছো, প্রতিটা আর্টিকেল 1-এর 6 টাকায় বিক্রি করেছো, তার ফলে তোমার কত শতাংশ লাভ বা ক্ষতি হচ্ছে। 1 টাকার ভ্যালু যদি এটা হয় তাহলে 1-এর 6 টাকার মান কত হবে? সেটা হবে ক্রয় মূল্যের, এখানে ছিল 108 × 5, এখানে আসছে 1-এর 6। এটা যদি কাটো, এটা কাটলে আসবে 18, 5 18 90%। সরি, এটা লিখব ক্রয় মূল্যের যেরকম আছে ক্রয় মূল্যের 90%। তাহলে 1-এর 6 টাকায় বিক্রি করে দেখা গেল ক্রয় মূল্যের 90%-এ বিক্রি করছে। তাহলে ওরা যেটা বলেছে, যদি আমরা 6টা আর্টিকেল 1 টাকায় বিক্রি করি তাহলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। দেখো ক্রয় মূল্যের 90% মানে কি?
ক্রয়মূল্যের 90% মানে হচ্ছে ক্রয়মূল্য সবসময় 100%। প্রথমেই বলা হয়েছিল ক্রয়মূল্য 100% হলে 8% লাভ হয়ে 108%-এ তুমি বিক্রি করছো। এখানে যা ক্রয়মূল্য আছে তার 90%-এ বিক্রি করছে, মানে ক্রয়মূল্য 100 হলে উনি 90-এ বিক্রি করছেন। আমার কেনা দাম যদি 100 হয়, 90-এ যদি আমি বিক্রি করি তাহলে কিন্তু আমার ক্ষতি হচ্ছে। তাহলে এই টোটাল ট্রানজাকশানে ব্যক্তির ক্ষতি হয়েছে। তাহলে লিখতে হবে অতএব ক্ষতির পরিমাণ, বলেছে ক্ষতির পরিমাণ শতাংশে হিসেব করো। ক্ষতির পরিমাণ, ক্ষতি হচ্ছে আমরা বুঝতে পারলাম কারণ 90%-এ বিক্রি করছে, 100% ক্রস প্রাইস, সেখান থেকে বিক্রি করছে 90%-এ, তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 10%। এটা তোমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে এ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম ফাইন্ডস দ্যাট এ ট্রেন গোয়িং ইন ওয়ান ডিরেকশন টেক্স 3 seconds টু পাস হিম and a train of the same length going in the opposite direction 4 seconds. How long did they take to pass each other? একটা লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সে দেখতে পেল যে একটা ট্রেন তাকে 3 সেকেন্ডে এবং অপর একটা ট্রেন তাকে 4 সেকেন্ডে অতিক্রম করলো। একটা ট্রেন যেদিকে থেকে আসছিল, পরের ট্রেনটা উল্টো দিক থেকে আসছে এবং ট্রেন দুটোর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। হাউ লং ডিড দে টেক টু পাস ইচ আদার, ট্রেন দুটো একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় নেবে। দেখো এখানে দুটো জিনিস জেনে রাখতে হবে। একটা হচ্ছে কোনো ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, আর যদি কোনো ট্রেন অন্য কোনো ট্রেনকে অতিক্রম করে তখন তাদেরকে যেতে হবে দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্যের সমষ্টির সমান দৈর্ঘ্য। বোঝা গেছে? আর একটা কি, যখন একটা ট্রেন আর একটা ট্রেনের বিপরীত দিক থেকে আসবে তখন আপেক্ষিক বেগ হবে তাদের গতিবেগের যোগফল। আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক বেগ মানে হচ্ছে একটা ট্রেন মনে করো উত্তর দিক থেকে আসছে 10 কিলোমিটার বেগে, আর একটা ট্রেন দক্ষিণ দিক থেকে আসছে 20 কিলোমিটার বেগে, তাহলে প্রতি ঘন্টায় একে অপরের দিকে 10 + 20, যেহেতু উল্টো দিক থেকে আসছে তাই স্পিডগুলোকে যোগ করো, 10 + 20 = 30 কিলোমিটার বেগে আসছে, মানে প্রতি ঘন্টায় ওরা একে অপরের দিকে 30 কিলোমিটার করে এগিয়ে আসছে। এটাকেই আপেক্ষিক বেগ বলা হয়। তাহলে আমরা এখানে ধরে নিই, মনে করি প্রথম ট্রেনের বেগ x মিটার/সেকেন্ড, কিমি/আওয়ারে করো না কারণ এখানে সেকেন্ড দেওয়া আছে, বেকার আবার সেই ক্যালকুলেশন করতে হবে। x মিটার/সেকেন্ড ধরো, এবং দ্বিতীয় ট্রেনের বেগ y মিটার/সেকেন্ড। এবারে এখানে বলেছে যে প্রথম ট্রেন 3 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করেছে এবং 4 সেকেন্ডে দ্বিতীয় ট্রেনটা অতিক্রম করেছে। আমি এখানে লিখব যেহেতু প্রথম ট্রেন 3 সেকেন্ডে এবং দ্বিতীয় ট্রেন 4 সেকেন্ডে ব্যক্তিটিকে অতিক্রম করে, অতএব প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? দেখো প্রথম ট্রেন 3 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করেছে। আমি একটু আগেই বলছিলাম 3 সেকেন্ডে ট্রেনটা যতটা যাবে ততটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। কেন? কোনো ব্যক্তিকে যখন কোনো ট্রেন অতিক্রম করে তখন সে যে সময়ে ব্যক্তিটাকে অতিক্রম করছে সেই সময়ে যতটা দূরত্ব যাবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। এক্ষেত্রে 3 সেকেন্ডের প্রথম ট্রেনটা কতটা গেছে? প্রথম ট্রেনের বেগ হচ্ছে x মিটার/সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে x মিটার করে ট্রেনটা যায়। 3 সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে যদি x যায় 3 সেকেন্ডে যাবে 3x মিটার। তাহলে প্রথম ট্রেন যেহেতু 3 সেকেন্ডে অতিক্রম করেছে তাই 3 সেকেন্ডে 3x মিটার গেল, ওই 3x মিটারটা হবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য। এবং দ্বিতীয় ট্রেনের একইভাবে যেহেতু ব্যক্তিটাকে অতিক্রম করেছে তাই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে দেখো দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে
ওয়াই মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ওয়াই মিটার করে। তাহলে দ্বিতীয় ট্রেন 4 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে ওয়াই গেলে 4 সেকেন্ডে যাবে 4 ওয়াই মিটার। এটা হবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। বোঝা গেছে কেন দ্বিতীয় ট্রেনও ব্যক্তিটাকে অতিক্রম করেছিল। প্রশ্নানুসারে পরের লাইনে লিখবে, এখানে জায়গা খুব শর্ট। প্রশ্নানুসারে, এটা পরের লাইন হবে, প্রশ্নানুসারে 3x সমান 4y। কেন? এখানে বলেছিল অ্যান্ড এ ট্রেন অফ দ্য সেম লেন্থ, অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান। এখানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 3x, এখানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 4y। তাই আমরা প্রশ্নানুসারে লিখলাম প্রথম ট্রেনের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, এটাকে 1 লিখে রাখলাম। এবারে দেখো ট্রেন দুটো একে অপরের দিকে আসছিল। দেখো অপোজিট ডিরেকশন কথাটা দেওয়া আছে, একটা ট্রেন যেদিক থেকে আসছে আর একটা ট্রেন ঠিক তার উল্টো দিক থেকে আসছে। উল্টো দিক থেকে এলে আপেক্ষিক বেগ যেটাকে বার করব সেগুলো সবসময় যোগ হবে। আপেক্ষিক বেগ কী জিনিস আমি একটু আগে বলেছি। অতএব ট্রেন দুটির আপেক্ষিক বেগ সমান একজনের এক্স আর একজনের ওয়াই স্পিড, এটা মিটার পার সেকেন্ডে ছিল, যেহেতু অপোজিট ডিরেকশান থেকে আসছে তাই স্পিডগুলো যোগ হলো। এটা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ট্রেন দুটো পরস্পরের দিকে এক্স প্লাস ওয়াই মিটার করে এগিয়ে আসছে। তাহলে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে সেটাই প্রশ্ন। হাউ লং ডিড দে টেক টু পাস ইচ আদার, একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে সেটা আমরা দেখে নেব। অতএব ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে সময় নেবে দেখো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, মানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এটা লিখবে না, জাস্ট আমি দেখাচ্ছি। তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আমি বলছি ট্রেন দুটি একই অতিক্রম করতে কত সময় নেবে, অর্থাৎ আমি সময় বার করতে চাইছি। তাহলে লিখব মোট ডিস্টেন্স কতটা যেতে হবে আর সেই স্পিডটা কত। মোট ডিস্টেন্স মানে কি? মোট ডিস্টেন্স মানে হচ্ছে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে যতটা যাবে সেটাই হবে মোট দৈর্ঘ্য। কেন? ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে এটা প্রশ্নে দিয়েছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে ট্রেন দুটির মিলিত দৈর্ঘ্য। একটা ট্রেনের দৈর্ঘ্য 3x আর একটা ট্রেনের দৈর্ঘ্য 4y। তাহলে এটা হলো মোট দূরত্ব। আর স্পিড কত? এই যে ট্রেন দুটোর আপেক্ষিক বেগ x প্লাস ওয়াই, এটা হচ্ছে স্পিড। তাহলে দূরত্বকে আমি স্পিড দিয়ে ভাগ করলাম, বেরোলো সময়। যেহেতু সময় আমি সেকেন্ডে ধরেছি তাই উত্তর কিন্তু সেকেন্ড হবে। এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে আমরা 1 নম্বরে লিখেছিলাম 3x, এটা 3x ইজ ইকুয়াল টু 4y। 3x ইজ ইকুয়াল টু 4y। এই 3x এর জায়গায় 4y বা 4y এর জায়গায় 3x যে কোনো একটা বসিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। আমি 3x ইজ ইকুয়াল টু যেহেতু 4y আছে, এখানে 3x এর জায়গায় 4y বসিয়ে দিচ্ছি, প্লাস 4y যেরকম ছিল। 3x সমান যদি 4y হয় তাহলে x সমান কত হবে? 4y বাই 3। দেখতে পাচ্ছ 3x সমান যদি 4y হয়, x ইজ ইকুয়াল টু 4y বাই 3। এটা আমি বসাচ্ছি, x এর জায়গায় 4y বাই 3 প্লাস y যেরকম ছিল এটা সেকেন্ডে বেরোবে। 4y 8y, আর এখান থেকে ক্যালকুলেশন করলে 4y, এটা 3y হবে। 4y প্লাস 3y 7y বাই 3 হবে, এই 3টা উপরে উঠে যাবে। y কাটলো, 3 × 24 বাই 7 সেকেন্ড, অর্থাৎ 3 পূর্ণ 3 7 সেকেন্ড, এটা উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। 9 জন ব্যক্তি মার্কেটে গেল। 8 of them spent rupees 300 more and the 9th spent rupees 200 more than the average expenditure of all the 9. এখানে এটা ভুল আছে, 300 হবে। 8 of them spent rupees 300 and the 9th spent rupees 200 more than the average expenditure of all the 9. Find the total money spent by them. 9 জন ব্যক্তি মার্কেটে গেল, 8 জন 300 টাকা করে খরচ করলো এবং 9 জন ব্যক্তি যা গড় খরচ হয়েছে তার তুলনায় 200 টাকা বেশি খরচ করেছে। ফাইন্ড দ্য টোটাল মানি স্পেন্ড বাই দেম। 9 জনে মিলে মোট কত টাকা খরচ করেছে। মনে করো 9 জন ব্যক্তির গড় খরচ x টাকা। 9 জন ব্যক্তির গড় খরচ x টাকা।
তাহলে 9 জন ব্যক্তির মোট খরচ কত হবে? 9x টাকা। এটাই কিন্তু চেয়েছে উত্তরে, যে 9 জন ব্যক্তি মিলে মোট কত টাকা খরচ করেছে, আমাদের 9x এর ভ্যালু বার করতে হবে, এটা মনে রাখো। দেখেছো, ফাইন্ড দ্য টোটাল মানি স্পেন্ড বাই দেম, মানে 9 জনে মোট কত টাকা খরচ করেছে, উত্তর 9x হবে। তাহলে x এর ভ্যালুটাকে বার করতে হবে। কি ডাটা দিয়েছে? 8 জন 300 টাকা করে খরচ করেছে, অতএব প্রথম 8 জন ব্যক্তির মোট খরচ কত হবে? প্রত্যেকে 300 টাকা করে খরচ করলে 8 জনে মিলে 2400 টাকা খরচ করেছে। এবার নবম ব্যক্তি কি করেছে? নবম ব্যক্তির খরচ বলেছে নবম ব্যক্তি 200 টাকা বেশি খরচ করেছে দেন দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার। গড় খরচ যা, তার তুলনায় 200 টাকা বেশি খরচ করেছে নবম ব্যক্তি। বুঝে গেছে? তাহলে আমি এখানে বলতে পারি 9 জন ব্যক্তি মিলে মোট খরচ করেছে, এখানে বলছি 9x টাকা। এই 9 জন ব্যক্তির মধ্যে 8 জন মোট খরচ করেছে 2400 টাকা এবং আর একজন খরচ করেছে x প্লাস 200 টাকা। অর্থাৎ 9 জন ব্যক্তি এটাও খরচ করেছে, 9 জন ব্যক্তি আবার এটাও খরচ করেছে, তাই এটা ইজ ইকুয়াল টু এইটা করা হলো। বোঝা গেছে? 8 জন ব্যক্তি 2400 আর নবম ব্যক্তি করেছে x প্লাস 200, এই 8 জন আর এই নবম ব্যক্তি মিলে মোট যা খরচ করেছে সেটাই হচ্ছে এই 9 জনের খরচের সঙ্গে সমান। ক্যালকুলেশন করবে জাস্ট 9x, এদিকে এক্সটাকে নিয়ে চলে এসো, 2400 আর 200 যোগ করলে 2600 বা 8x ইজ ইকুয়াল টু 2600। অতএব x ইজ ইকুয়াল টু 2600কে 8 দিয়ে ভাগ করলে 325। চেয়েছে 9 জন ব্যক্তির মোট খরচ কত? আমি একটু আগে বলেছিলাম 9x এর ভ্যালু বার করতে হবে। অতএব লিখব 9 জন ব্যক্তির মোট খরচ $325 ইন্টু 9, 9x, 9 ইন্টু x এর ভ্যালু, এটা হচ্ছে 2925 টাকা। এটা উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।